সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে অ্যালকেনের প্রস্তুতি পড়েছিলাম খনিজ সম্পদ জীবাশ্ম চ্যাপ্টারের। আজকে অ্যালকেনের যে ধর্মগুলো আছে, এই অ্যালকেনের ধর্মগুলো আমরা পড়ব। অ্যালকেন মনে আসছে নিশ্চয়ই সবার অ্যালকেন সম্পর্কে। তাহলে অ্যালকেন এর ধর্ম, এই অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর ধর্ম ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম। এর দুই ধরনের ধর্ম রয়েছে, ভৌত ধর্ম আরেকটা হচ্ছে রাসায়নিক ধর্ম। এখন এই ভৌত ধর্ম কীভাবে বুঝব? ভৌত ধর্ম তো আমরা জানি, ভৌত ধর্মটা হচ্ছে তার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব, এগুলাকে বলি আমরা ভৌত ধর্ম। সবচেয়ে সহজ জিনিস হচ্ছে, দেখো এই ভৌত ধর্মটার ক্ষেত্রে কার্বন C1 থেকে C4 এরা সবাই হচ্ছে গ্যাসীয় পদার্থ এবং এদের টেম্পারেচারটা সবসময় কক্ষ তাপমাত্রার নিচে। এরা কোন অবস্থায় থাকবে? কক্ষ তাপমাত্রার নিচে। কক্ষ তাপমাত্রার নিচে এরা সবাই গ্যাসীয় অবস্থায় থাকবে, C1 থেকে C4। তাহলে C1 থেকে C4 আমি যদি বলি C3H8, বলো তো এটা কি? প্রোপেন। তাহলে প্রোপেনটা কোন ধরনের পদার্থ? তার ভৌত অবস্থাটা কি? গ্যাসীয় পদার্থ। এখন ঠিক একইভাবে C5 থেকে C15 এরা কক্ষ তাপমাত্রার উপরে। তাপমাত্রাটা যখন কক্ষ তাপমাত্রার উপরে হবে তখন এরা সবাই তরল হবে, কারণ এদের স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। আর যদি কক্ষ তাপমাত্রার অনেক উপরে হয় তাপমাত্রা, তাহলে এই যে C16 থেকে আপ টু যত আসে সবাই হচ্ছে কঠিন কঠিন পদার্থ। কঠিন পদার্থ তোমরা আবার ভাববে না যে এটা পাথরের মতো শক্ত বা পাথরের মতো কোনো কঠিন পদার্থ। আসলে এই কঠিনটা হচ্ছে মোমের মতো কঠিন পদার্থ। তাহলে আমরা এই হচ্ছে তার ভৌত অবস্থা, কক্ষ তাপমাত্রার নিচে এরা গ্যাসীয় পদার্থ, C1 থেকে C4, C5 থেকে C15 তরল, C16 আপ টু যত আসে। তাহলে এখন দেখো তো C20H42, বলো তো এই পদার্থটার ভৌত অবস্থা কীরূপ হবে? এই পদার্থটার ভৌত অবস্থা হবে কঠিন। কেন? 16 এর উপরে আসে। তাহলে এই যে C20H42 এটার নাম হচ্ছে আইকোসেন। আইকোসেন। এখন যদি বলা হয় C12H26, এই যৌগটার নাম কি? ডোডেকেন। ডোডেকেন এই যৌগটার ভৌত অবস্থা কীরকম? দেখো এটা কি কোন পর্যায়ে পড়লো? C5 থেকে C15। এটার ভৌত অবস্থাটা কী হবে? তরল। নিশ্চয়ই আমরা তার ভৌত ধর্ম সম্পর্কে জেনে ফেললাম। এবার আসো রাসায়নিক ধর্ম। অ্যালকেন এর রাসায়নিক ধর্ম দেখো, এই অ্যালকেন শ্রেণীর যৌগগুলা এদের ক্ষেত্রে অ্যাসিড, ক্ষারক, জারক, বিজারক কারোর সাথে সে বিক্রিয়া করে না। কারা? অ্যালকেন। কেন করে না? সেটা হচ্ছে, দেখো আমি যদি এখানে একটা নেই, এই যৌগটাকে নিশ্চয়ই তোমরা বলবা যে এটা হচ্ছে ইথেন। তাহলে ইথেনের মধ্যে C বন্ড H, C বন্ড H, C বন্ড H, H H H, এই C বন্ড H, এই C বন্ড C, এই বন্ধনগুলা অত্যন্ত শক্তিশালী সমযোজী বন্ধন। এই বন্ধনগুলা শক্তিশালী সমযোজী বন্ধন। আর এই শক্তিশালী সমযোজী বন্ধন ছিন্ন করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। এই জন্য এরা অ্যাসিড, ক্ষারক, জারক, বিজারকের সাথে কোনোরূপ বিক্রিয়া করে না। আর অ্যালকেনের এই নিষ্ক্রিয়তার কারণেই অ্যালকেনকে আমরা বলি প্যারাফিন। কি বলি? প্যারাফিন। তাহলে প্যারাফিন শব্দের অর্থ কোথাও লেখা আছে অল্প আসক্তি, আবার কোথাও লেখা আছে আসক্তিহীন পদার্থ। তাহলে নিশ্চয়ই অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। তার মানে এই শক্তিশালী বন্ধন। তোমরা এর আগের ক্লাসে আমি তোমাদেরকে বলছিলাম যে যখন দ্বিবন্ধন থাকে তার মধ্যে একটা হচ্ছে দুর্বল প্রকৃতির বন্ধন, অর্থাৎ একটা হচ্ছে পাই বন্ধন আর একটা হচ্ছে সিগমা বন্ধন। এই সিগমা বন্ধনটা অত্যন্ত শক্তিশালী। ফলে দেখো তো এই যে শক্তিশালী সমযোজী বন্ধন, ফলে এইগুলাকে ভাঙতে প্রচুর শক্তির প্রয়োজন হয় বলে এরা অ্যাসিড, ক্ষারক, জারক, বিজারকের সাথে কোনোরূপ বিক্রিয়া করে না। ফলে এই নিষ্ক্রিয়তার কারণেই অ্যালকেনকে আমরা বলি কি? প্যারাফিন। আসো এই অ্যালকেনের রাসায়নিক ধর্ম ক্ষেত্রে আমরা কি পড়ব? অ্যালকেনের রাসায়নিক ধর্মের ক্ষেত্রে যেহেতু তারা অ্যাসিড, ক্ষারক, জারক, বিজারকের সাথে বিক্রিয়া করে না, তাহলে কার সাথে বিক্রিয়া করবে? অ্যালকেনের রাসায়নিক ধর্মের ক্ষেত্রে মনে রাখবা, এই বিক্রিয়া করবে, দহন বিক্রিয়া হবে আর হবে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া। আরেকটা হবে, সেটা হচ্ছে ভাঙন। এই বিক্রিয়াগুলা, এটাকে বলা হয় পাইরোলাইসিস আর কি, পাইরোলাইসিস বিক্রিয়া, পাইরোলাইসিস।
পাইরোলাইসিস, এই বিক্রিয়াগুলা কি অ্যালকেনে দিয়ে থাকে। এখন সবচেয়ে বেশি বিক্রিয়া যেগুলা, সেটার ক্ষেত্রে এই যে দহন, প্রতিস্থাপন এবং পাইরোলাইসিস, এই বিক্রিয়াগুলা হয়ে থাকে রাসায়নিক ধর্মের মধ্যে। আমি তোমাদেরকে দহন বিক্রিয়া দেখো, সবচেয়ে এই দহন বিক্রিয়াগুলোর ক্ষেত্রে কিভাবে হয়। দহন মানে কি? অক্সিজেন দ্বারা পুরানো। তাহলে 1 মোল পরিমাণ কোনো মৌলিক বা যৌগিক পদার্থকে যদি স্বাভাবিক চাপে অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার চাপে যদি অক্সিজেন দ্বারা সম্পূর্ণরূপে পরিয়ে নতুন পদার্থ সৃষ্টি করার প্রক্রিয়াটার নামই হচ্ছে কি? দহন বিক্রিয়া। তাহলে আমি যদি বলি মিথেন প্লাস অক্সিজেন, এই যে দেখো এটা অ্যালকেন, বিক্রিয়া করে এই হাইড্রোকার্বন, যেহেতু হাইড্রোজেন আর কার্বন, ফলে দুইটা যৌগ উৎপন্ন করবে। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আরেকটা হবে কি? পানি, অর্থাৎ CO2 আর হচ্ছে H2O। এখন তুমি সমতাকরণ করতে গেলে এই অ্যালকেন অর্থাৎ এই হাইড্রোকার্বনের দিকে তাকাবা, তাকানোর পর দেখবা সমতাকরণ হয়ে যাবে। কার্বন কত? 1, হাইড্রোজেন কত? 4, তাহলে এখানে কত দিতে হবে? 2। দেখো এখন অক্সিজেনের সমতাকরণ করলেই আমার বিক্রিয়াটি সমতাকরণ হয়ে যাবে। 2 আর 2 দুগুণে 4, অর্থাৎ 2 আর 2 4, তাহলে এখানে কত দিতে হবে? 2। এই যে সমতাকরণ সহ আসবে। এরকম করে অনুরূপভাবে তোমরা নিজেরা করো, C3H8 প্লাস অক্সিজেন, এই বিক্রিয়াটা নিজেরা কমপ্লিট করবে। এবার দেখো তাহলে দহন বিক্রিয়া আমরা পেয়ে গেলাম যে অক্সিজেনের সাথে আমাদের বিক্রিয়া। তোমরা নিজেরা আরও কমপ্লিট করবে। এটা C5H10 প্লাস O2, এগুলো সবই হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনের ক্ষেত্রে অ্যালকেন থাকুক আর অ্যালকাইন থাকুক, আমরা তো পড়ছি, সেগুলোর ক্ষেত্রে এই দহন বিক্রিয়াটা সম্পন্ন করে। এখন দেখো এই রাসায়নিক ধর্মের মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়াটা কিভাবে হবে। প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখব রাসায়নিক ধর্মের প্রতিস্থাপন বিক্রিয়াটা কিভাবে হয়। প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ তোমরা জানো যে বিক্রিয়া কোনো একটা মৌল কোনো যৌগ থেকে যদি অন্য একটা মৌলকে সরিয়ে নিজেই ওই স্থান দখল করে, তখন সেটাকে আমরা বলি কি? প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো এই প্রতিস্থাপন বিক্রিয়াগুলো অ্যালকেন দিবে। প্রতিস্থাপন বিক্রিয়াটা যেমন অ্যালকেনের অর্থাৎ হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে হবে। এই হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়াটা কিভাবে হবে, এই বিক্রিয়াটা দেখো। অ্যালকেনের সাথে হ্যালোজেন বিক্রিয়া, যেমন মিথেন প্লাস ক্লোরিন, UV অতিবেগুনি রশ্মি অথবা মৃদু সূর্যালোক অথবা Hν, যেটাকে আমরা বলি কোয়ান্টাম বা ফোটন। মিথেন, ক্লোরিন, এটা কি? অতিবেগুনি রশ্মি। এই অতিবেগুনি রশ্মির প্রভাবে বা মৃদু সূর্যালোক, তোমরা যেটাই লিখো, মৃদু সূর্যালোকের উপস্থিতিতে প্রতিস্থাপন বিক্রিয়া হবে। প্রতিস্থাপন বিক্রিয়াটা তাহলে কিভাবে হবে দেখো। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যালকেনের হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে হবে। প্রতিস্থাপন বিক্রিয়া, এখানে কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা? 4টা, ফলে বিক্রিয়াটা 4টা হবে। যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন থাকবে ততক্ষণ পর্যন্ত এই বিক্রিয়া চলবে। তাহলে দেখো এখানে ক্লোরিন 2টি পরমাণু, এই 2টি পরমাণুর একটি পরমাণু এই হাইড্রোজেনের একটি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, ফলে হাইড্রোজেন হয়ে গেল কয়টা? 3টা। ওই একটা জায়গায় বসলো কে? Cl। তাহলে হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে ক্লোরিন একটা আসলো। তাহলে ওই যে আরেকটা ক্লোরিন এখানে ছিল, এই যে ক্লোরিন একটা যে রয়ে গেল, ওই জায়গাটার মধ্যে এখান থেকে যে ক্লোরিনটা এসে পড়ছিল এখানে গিয়ে বসবে কে? হাইড্রোজেন, HCl। আবার কোনটা উৎপন্ন হলো? এখন কিন্তু তোমার কাছে মিথেন নেই যে তুমি আবার মিথেনের সাথে বিক্রিয়া দিবা না, তোমার কাছে এখন উৎপন্ন পদার্থকে মিথাইল ক্লোরাইড। তাহলে CH3Cl, এটার সাথে আবারও ক্লোরিনের বিক্রিয়া দাও, UV আলট্রাভায়োলেট। আবার একই এই ক্লোরিন আবার হাইড্রোজেনকে, এটাকে না কিন্তু, তাহলে ক্লোরিন আবার হাইড্রোজেনকে সরিয়ে দিবে। তাহলে ক্লোরিন এখানে একটা ছিল, যখন আরেকটা আসবে তাহলে ক্লোরিনের পরিমাণটা বাড়বে, হাইড্রোজেনের পরিমাণটা কি? কমে যাবে। তাহলে এখানে কি লিখবো আমরা? CH2, এই যে দেখো এই জায়গাটা একটা Cl আসলো, একটা হাইড্রোজেন কমিয়ে, তা আগের একটা Cl ছিল, তাহলে এখানে কি দিব? Cl2। আর ওই যে এখানে তো Cl, এই Clটা তো বসেছিল, এই Clটা তো এখানে এসে যুক্ত হইলো, আরেকটা Cl রইল, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে। আবার কার সাথে বিক্রিয়া দেবো? এটার সাথে না, এই যে উৎপন্ন পদার্থ, এখন এটা নাই আমার হাতে, এখন আমার এটা প্রোডাক্ট হয়ে গেছে CH2Cl2। যৌগটার নাম কি? এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন, এটার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন। মিথেন মানে একটা কার্বন, মিথেন, এই হচ্ছে মিথেন
এই মিথেন। তাহলে এখানে যখন একটা ক্লোরিন তখন এটাকে বলি ক্লোরোমিথেন, যখন দুইটা ক্লোরিন হয় তখন কি হয়? ডাইক্লোরোমিথেন। মিথেন মানে একটাই কার্বন। আচ্ছা, এবার আসো CH2 Cl2, তাহলে Cl2 বিক্রিয়া দিই আলট্রাভায়োলেট। এখন কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো? অর্থাৎ হাইড্রোজেন কমলো, ক্লোরিন বেড়ে গেল। এখন কি কোনটার সাথে বিক্রিয়া দেব? ওই যে প্রোডাক্ট আমার হাতে, এটা নাই, আমার প্রোডাক্ট হয়ে গেছে CH3। তাহলে এই যৌগটার নাম কি বলো তোমরা? এখানে যদি এইটার নাম ডাইক্লোরোমিথেন হয় তাহলে অবশ্যই সেটার নাম কি হবে? ট্রাইক্লোরোমিথেন। এই যে 1 2 3, তাহলে এটার নাম কি হবে? ট্রাইক্লোরোমিথেন। তাহলে এখন এইটাকে যদি আবার দেখা যায় কি হবে? হাইড্রোজেন কমে যাবে, ক্লোরিন বেড়ে যাবে, CCl4 প্লাস কি HCl। দেখো এইটা হচ্ছে এখানে দিয়ে দিই ক্লোরিন, তাহলে এটা কি হইল? টেট্রাক্লোরোমিথেন। এই যে দেখো টেট্রাক্লোরোমিথেন, তোমার কাছে আর হাইড্রোজেন নেই, ফলে তোমার বিক্রিয়া শেষ, প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে গেল। তার মানে এইগুলো হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া এই হাইড্রোজেনের উপর নির্ভর করে চলতে থাকবে। তাহলে নিশ্চয়ই আমরা বুঝে ফেলছি এটা মৃদু সূর্যালোক বা অতিবেগুনি রশ্মির প্রভাবে। কিন্তু সেটা যদি প্রখর সূর্যালোক হয়, এটা কিন্তু মৃদু সূর্যালোক, বা এটা মনে রেখো মৃদু সূর্যালোক, মৃদু সূর্যালোক ইউভি অথবা মৃদু সূর্যালোক, অথবা এটাকে আমরা দিই এইভাবে H নিউ, ইউভি মৃদু সূর্যালোক, H নিউ, তোমাদের বইয়ে ইউভিতে আসে। আচ্ছা, তাহলে নিশ্চয় বুঝে ফেলছি। যদি সেটা মৃদু সূর্যালোক না হয়ে যদি প্রখর সূর্যালোক হইতো, যদি প্রখর সূর্যালোকের উপস্থিতিতে হয়, প্রখর সূর্যালোকের উপস্থিতিতে যদি হয়, তাহলে সেই রিঅ্যাকশানটা তোমাদের হবে কীরকম? দেখো, মিথেন প্লাস ক্লোরিন যখন আমি লিখে দেব প্রখর সূর্যালোক, তখন অবশ্যই এই বিক্রিয়াটা এক ধাপে হয়ে যাবে। কিভাবে হবে দেখো, এই অংশটুকুর ক্ষেত্রে কার্বন প্লাস 4HCl, এটা হবে। যদি প্রখর সূর্যালোকের হয় তাহলে সরাসরি বিক্রিয়া করে এটা ভেঙে যাবে, এটা কার্বন আর 4HCl হয়ে যাবে, প্রতিস্থাপন একবারে হয়ে যাবে। এই 4টা ক্লোরিনকে, 4টা হাইড্রোজেনকে একবারে প্রতিস্থাপন করে ফেলবে। প্রতিস্থাপন করে মানে কি? তাহলে প্রতিস্থাপন হইলে তো এখানে গিয়ে বসতো, তাই না? তাহলে এখানে কখন এই জিনিসটা পুরাটা প্রখর সূর্যালোকের উপস্থিতিতে যখন হয়, তখন এই জিনিসটা একেবারে বিক্রিয়া করতে গিয়ে এই জিনিসটা কি ভেঙে যায়। ফলে দেখা যায় কার্বন প্লাস কি হয়ে যায়? 4HCl হয়ে যায়। প্রখর সূর্যালোকের উপস্থিতিতে এই রিঅ্যাকশানটা হয় এইরকম। আর মৃদু সূর্যালোকের উপস্থিতিতে ধীরে ধীরে বিক্রিয়া হয়ে এখানে কি হয়? কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে এটাকে কি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারবো না? এটা কিন্তু প্রখর সূর্যালোকের উপস্থিতিতে এটা কি বিয়োজিত হয়ে গেছে, ভেঙে গেছে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, ভাঙন বা পাইরোলাইসিস বিক্রিয়া। ভাঙন বা পাইরোলাইসিস বিক্রিয়া, এটা তাপীয় ভাঙন, আবার প্রভাবকীয় ভাঙন। প্রভাবকের উপস্থিতিতে ভাঙন হয়, আবার তাপের প্রভাবেও ভাঙন হয়। তাহলে একটা বিক্রিয়া খালি দেখো তোমাদের, এই জিনিসটা C5H12, আমি যদি এখানে দুইটা দেই, একটা A আর একটা দিলাম B, তাহলে এটা ভাঙন, এটা তাপের প্রভাবে ভাঙবে, AB। এখন যদি দেয়া হয় যে এইটা তাপের প্রভাবে ভেঙে কী কী উৎপন্ন হবে, A আর B এই দুইটা যৌগ উৎপন্ন হইল, তাহলে এটা সম্ভবত 16 সনে আসছিল, দেখে নিও C5H12। তাহলে এখানে এই যৌগটা যদি বলা হয় এই যৌগটির আণবিক ভর 16, তাহলে এই যৌগটা একটা হাইড্রোকার্বন এবং সেটার আণবিক ভর হচ্ছে 16। এই যৌগটির আণবিক ভর 16, এটি একটি হাইড্রোকার্বন। তাহলে এই হাইড্রোকার্বনটা কে? নিশ্চয়ই আমরা জানি মিথেন। 12 আর 4 16। তুমি কীভাবে বুঝবা যে স্যার এটা আমি কিভাবে বুঝবো মিথেন হবে কিভাবে? হ্যাঁ, এখানে বলেই দিবে তোমাদেরকে, একটা হবে অ্যালকেন আর একটা হবে অ্যালকিন। একটা অ্যালকেন হবে আর একটা হবে কি অ্যালকিন। আর কখনো কখনো হাইড্রোজেন গ্যাসও উৎপন্ন হতে পারে। হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলে এই হাইড্রোজেন গ্যাসটা অ্যালকেনের ভূমিকা পালন করবে। যাক, তোমাদের বেশি কিছু না, অল্প করে জিনিসটা জানিয়ে দিই। C5H12 অ্যালকেন আর অ্যালকিন। তাহলে অ্যালকেন যদি হয়ে যায় মিথেন, তাহলে মিথেন হয়ে গেল। তাহলে মিথেন যদি হয়ে যায় তাহলে এই যৌগটা কি হবে? কার্বন এখানে কয়টা? 5টা। একটা কার্বন হয়ে গেল, আর বাকি থাকলো কয়টা? 4টা, C4।
তাহলে একটা যদি অ্যালকেন হয় আরেকটা কী হবে? অ্যালকিন। তাহলে দেখো এখানে C4, তাহলে হাইড্রোজেন কয়টা হবে তোমরা জানো? কার্বনের দ্বিগুণ, C4H8। যদি মনে না থাকে CnH2n, আর এটা CnH2n+1, সরি CnH2n+2, আর এটা হচ্ছে CnH2n। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এই যে দেখো 4 আর 1 5, দেখো মিলে গেছে। 8 আর 4 কত? 12। নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো। এখন তোমরা নিজেরা একটা করে আমাকে বলো, C12H26, এটার ক্ষেত্রে একটা X আর একটা হচ্ছে Y। এই Xটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট অ্যালকিন, 5 কার্বন বিশিষ্ট অ্যালকিন। তাহলে তোমরা নিজেরা Y যৌগটা কি, X যৌগটার সংকেত কি, এটা হচ্ছে অ্যালকিন। তাহলে এই বিক্রিয়াটা কমপ্লিট করে দেখাবে। তাহলে এইগুলো হচ্ছে, এটা কি পাইরোলাইসিস বিক্রিয়া, এইগুলো হচ্ছে পাইরোলাইসিস বিক্রিয়া। নিশ্চয়ই সবাই আমরা বুঝতে পারছি। অ্যালকেনের ধর্ম শেষ হয়ে গেল আমাদের। তো এগুলা ভালো করে বই থেকে পড়ে ফেলবা। আশা করি সবাই বুঝতে পারছি। ভালো থাকো সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ।